মানে এসজিই জেনারেটিভে প্রথমে আসি উইথ দ্য মেইন কিওয়ার্ড। আমি শুধু এই মেইন কিওয়ার্ড দেই নাই, ক্লায়েন্টের এই মেইন কিওয়ার্ড চাইছিল। এটা এটা অসম্ভব রকমের কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, এবং আমি 1 মাস 15 দিনে এটাকে ফার্স্ট পেজে আনছি, মানে এখানে ছিলাম। বাট তখন সার্চ জেনারেটিভ মানে ইমপ্লাই হয় নাই, এখন ইমপ্লাই হয়েছে না। আমি একদম ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্টে আছি আল্লাহর রহমতে। এই শিখনে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স 4.5 মাসের এই ব্যাচে আজকে যারা অনলাইন লাইভ ক্লাসে উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে যারা এই লাইভ ভিডিওটি দেখবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস টপিকটা। আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, রিজিউম অবস্থায় ছিলাম আমি, ফাইন। আচ্ছা, এই ছিল আমাদের চ্যাট জিপিটি এবং জেমিনির ইন্ট্রো, যেটা আমাদের লাগবে। আমরা আজকে চলে আসব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেন? আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করতেছিলাম, ওই ওয়েবসাইটটা আপাতত এখানে পজ রাখছি, ক্লোজ করি নাই, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর এসইও মানে হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের। এস এর এই সার্চের জন্য এস, ই এর ইঞ্জিনের জন্য ই, এবং অপটিমাইজেশনের জন্য ও। এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন is the practice of increasing organic traffic. Organic traffic কি? ট্রাফিক তো আমরা বুঝি, অর্গানিক ট্রাফিক কি? আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টার্মের মধ্যে অর্গানিককে আমরা, অর্গানিক শব্দটা অন্য জায়গায় ব্যবহার হয়, বাট আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই টার্মের মধ্যে অর্গানিক বলতে আনপেইড, মানে টাকা ছাড়া, গুগলকে টাকা না দিয়ে আমি গুগলের মধ্যে যে নিয়মের সমষ্টির মাধ্যমে ট্রাফিক আনবো গুগল সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে, সেই ট্রাফিককে বলা হয় অর্গানিক ট্রাফিক। তার মানে আমরা জানলাম এই আনসারের মাধ্যমে যে গুগলকে টাকা দিয়েও ট্রাফিক আনা যায়। হ্যাঁ, গুগলকে সার্চ ইঞ্জিনকে টাকা দিয়েও ট্রাফিক আনা যায়, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে। এটা আমরা পরে দেখবো, বা টার্মটা আমরা জেনে রাখলাম। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এর শর্ট ফর্ম হচ্ছে শার্প। শার্পের ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজটা কি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি গুগলে চলে আসি, আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ দিলাম এবং আমার সামনে তথ্যগুলা আসলো, এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজ। আমি যে জিনিসটাকে সার্চ করলাম, সার্চ করার পরে যে রেজাল্টের তথ্য উপাত্তগুলা এই পেজের মধ্যে দেখতেছি, এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। শার্প রেজাল্ট পেজটার মধ্যে অনেক কিছু আছে, আস্তে আস্তে জানবো। কেন এটা এইখানে 2 নম্বরে? আমার এখানে 1 2 দেখাচ্ছে কারণ আমি কিছু টুল ইউজ করি। আপনার এখানে 1 2 থাকবে না, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আপনিও সেই টুলটা ইউজ করবেন কিছুদিনের মধ্যে, যাই হোক। আর আপনার এখানে এটাও থাকবে না, এটা দেখেও কনফিউজ হবেন না। এইটা একটা মানে এক্সটেনশন আমি অ্যাড করে নিয়েছি আমার ব্রাউজারে। আচ্ছা, এখন কেন এই 2 নাম্বারটা 2 নাম্বারে আর 1 নাম্বারটা 1 নাম্বারে? কেন 1 নাম্বারটা 2 এ হইল না আর 2 নাম্বারটা 1 এ হইল না? এগুলা অনেক ফ্যাক্ট আছে, বিষয় আছে, আমরা আস্তে আস্তে জানবো। বাট এই যে রেজাল্ট পেজ 1 2 3 4 5 6, এটাকেই বলতেছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে এই রেজাল্ট পেজটা আমরা কখন দেখি? যখন কোনো কিছু সার্চ করি গুগলের মধ্যে। It is also known as organic search or listings. এটা একটা লিস্ট না? এই যে লিস্ট করে দেখাচ্ছে 1 2 3 4 5 6, এটাকে আমরা লিস্টিং পেজও বলতে পারি অথবা অর্গানিক রেজাল্টও বলতে পারি।
কেন অর্গানিক রেজাল্ট? একটু আগে যে বললাম, গুগলকে টাকা না দিয়ে আমি লিস্টে আসব, বা টাকা না দিয়ে লিস্টে আসা এবং ট্রাফিক নেওয়া, কারণ কি? আমি যেটা খুঁজতেছি, কেউ যখন কোনো কিছু খোঁজার পরে সে কি পড়ে দেখে, এই জিনিসটা আগে পড়ে সবাই। আমরা সবাই সার্চ দেওয়ার পরে আগে উপরের এই মোটা মোটা দাগে যেটা লেখা থাকে বোল্ড করে, সেটাই তো পড়ি, যে আমি যেটা খুঁজতেছি এই তথ্যের সঙ্গে এটা ম্যাচ হয় কিনা, রাইট? হ্যাঁ, তো আগে সবার আগে এইটা চোখে পড়ে। আচ্ছা, এগুলাকে কিছু এগুলার একটা নাম আছে, আমি এখন উচ্চারণ করতেছি না, কনফিউজড হয়ে যাবেন। যত কম সংখ্যক তথ্য বেসিক জিনিস শেখানোর জন্য দেওয়া যায়। তো এই যে মোটা দাগে যেটা লেখা, সেটাকে আমরা দেখে যখন দেখতেছি না আমি যেটা খুঁজতেছি এটা সেটাই, তখনই এটা ক্লিক করি। তার মানে তখনই আমি ওয়েবসাইট পাই, আর ওই ওয়েবসাইটে যাওয়া মাত্রই আমি ওয়েবসাইটের ট্রাফিক। এই জন্যই বলা হচ্ছে অর্গানিক্যালি, টাকা না দিয়ে রেজাল্ট পেজে আইসা অর্গানিক সার্চ অর লিস্টিং এ আসা এবং ট্রাফিক নিয়ে যাওয়া, ট্রাফিক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি এই যে ক্লিক করে ওয়েবসাইটে গেলাম, আমি হচ্ছে সেই ট্রাফিক। লক্ষ লক্ষ ইউজাররা এইভাবে তথ্য উপাত্ত খুঁজে ওয়েবসাইটে যাচ্ছে, তো যারা যাচ্ছে তারা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য ট্রাফিক। আর ট্রাফিক আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমাদের এই 4.5 মাসের কোর্সের মূল উদ্দেশ্যই হচ্ছে ট্রাফিক নিয়ে যাওয়া ক্লায়েন্টদের জন্য। এবং শুধু ট্রাফিক না, ট্রাফিক নিলেই হবে না, সঠিক টার্গেটেড ট্রাফিককে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে তার সেলস এবং তার কি বলে পরিচিতি আমরা বাড়াইতে পারি, সেলস বাড়াইতে পারি, পরিচিতি বাড়াইতে পারি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াইতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা বড় ভূমিকা রাখে। ইট ইজ অলসো নোন অ্যাজ অর্গানিক সার্চ অর লিস্টিংস। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? সার্চ ইঞ্জিনটা কি, বা সার্চ ইঞ্জিনটা কি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এটা হচ্ছে বেসিক তথ্য। ফার্দার আমরা আগাবো। এই জায়গাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই চুপ থাকলে না নাই ভাইয়া নাই। বলবেন যে আছে নাই। নাই থাকলে এখন কারো যদি থাকে হুট করে আবার বলে ফেলে, সেই জন্য একটু সময় নিয়ে বলে নাই। সাদিয়া, আপনার কথা বুঝি নাই, আবার একটু বলবেন? না, প্রবলেম নেই, আমি বুঝতে পারছি। আচ্ছা, শফিউর রহমান কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। স্যার এই এসইওটা তো আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতেই তো আমরা করবো নাকি স্যার, নাকি আলাদা কোনো ওয়ে আছে? কোথায় করব সেটা পরে, আগে বেসিকটা জানি। শফিউর রহমান, কোথায় কোথায় করতে হবে, আই এম হিয়ার টু গাইড ইউ। আমি দেখাবো কোথায় কোথায় কিভাবে কি করতে হবে। আজকে তো মাত্র 8 নাম্বার ক্লাস, বেসিকটা আগে শিখি শফিউর, পরে যাব কোথায় কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোনো টেনশন করবেন না, সব দেখবো আমরা। ঠিক আছে। আচ্ছা, if you want to rank number 1, যদি 1 নম্বরে র্যাঙ্ক করতে চান, 1 নাম্বার র্যাঙ্ক বলতে এই যে 1 নম্বরে যদি আপনি র্যাঙ্ক করতে চান, ফর অল দা কিওয়ার্ডস। আচ্ছা, নতুন একটা জিনিস শিখলাম, কিওয়ার্ডস। কিওয়ার্ডস একটা বড় মুখ্য ভূমিকা পালন করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে, এই প্রক্রিয়াটার মধ্যে। কিওয়ার্ডসটা কি? কিওয়ার্ডসটাই হচ্ছে আমরা যে একটা তথ্য খুঁজতেছি, যে তথ্যটা খোঁজার জন্য যে সেন্টেন্সটা লিখছি, ওইটাই কিওয়ার্ড। এই পুরাটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এটা বাদ দিয়ে এটাও একটা কিওয়ার্ড, মানে এই পুরাটা একটা কিওয়ার্ড, এই পুরাটা একটা কিওয়ার্ড, এই পুরাটা একটা কিওয়ার্ড,
ডিজিটাল ওয়ার্ডটা একটা কিওয়ার্ড। তার মানে আচ্ছা, যদি এই ডিজিটালটাও একটা কিওয়ার্ড হয়, পুরোটা মানে এই পুরো সেন্টেন্সটাও একটা কিওয়ার্ড হয়, তাহলে এগুলাকে আলাদা আলাদা কিভাবে করব এগুলো এক একটা নাম আছে, আস্তে আস্তে জানবো। বাট আগে জানলাম যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হলো আমরা যে তথ্যটা খুঁজে পাওয়ার জন্য যে কোয়েশ্চেনটা বা যে সেন্টেন্সটা আমরা লিখতেছি সার্চ ইঞ্জিনের মধ্যে, সেটা একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা, আরো কোনো কোয়েশ্চেন নাই? You need to apply SEO to increase your rank. To increase your rank. এতটুকু এটা। If you want to rank number 1 for all the keywords, মানে all keywords এর মধ্যে, এই কথাটা কি বলছে? To rank all the keywords, you need to apply SEO. মানে আমি যদি র্যাঙ্ক করতে চাই কিওয়ার্ডের উপরে, তাহলে আমাকে ইনক্রিজ ইওর র্যাঙ্ক, মানে আমার র্যাঙ্কটাকে বৃদ্ধি করার জন্য। এখানে বৃদ্ধি করা বলতে কি বোঝানো হয়েছে? দেখেন, আমি যখন লিখেছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ 2024, আমি যদি নিচের দিকে আসি, অনেক জায়গা পর্যন্ত সে আমাকে তথ্য দিয়ে যাচ্ছে, মানে 50টা পর্যন্ত, তারপরে 60টা পর্যন্ত, 59টা পর্যন্ত, তারপরে সে বলছে মোর রেজাল্ট। আগে ছিল কি, আমি যখন এসইও শুরু করছি 2011-তে, মাঝামাঝিতে, তখন 10টা থাকতো রেজাল্ট, 10টার মধ্যে প্রথম 3টা থাকতো অ্যাড। আচ্ছা, হিস্ট্রি বইলা লাভ নাই, ভালো লাগবে না শুনতে। তো এখন হয়েছে কি, একসঙ্গে মোর রেজাল্ট একই পেজে, আর সেকেন্ড পেজে নিচ্ছে না। তো এই দেখেন, এটা কেন 60 নাম্বারে? আমি কেন 1 নাম্বারে যাইতে পারবো না? হ্যাঁ পারবেন, এটাই হচ্ছে অর্গানিক রেজাল্ট, আর এটা হচ্ছে কিওয়ার্ড। তার মানে আমি ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ একটা কিওয়ার্ড। কয়টা কিওয়ার্ড হলো? 3টা। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ 2024, 4টা কিওয়ার্ড। এই 4টা কিওয়ার্ডে যদি আমি প্রথম পেজে থাকতে চাই, 4টা কিওয়ার্ড না? ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং একটা, ডিজিটাল মার্কেটিং কোর্স একটা, 2, 3, 4, এই 4টা কিওয়ার্ডে যদি আমি ফার্স্ট পেজে থাকতে চাই, তাহলে আমাকে বলতেছে কি, এই 4টা কিওয়ার্ড আমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকের মধ্যে, টু ইনক্রিজ ইওর র্যাঙ্ক। মানে ইনক্রিজ করা মানে কি, নিচের দিক থেকে উপরে আসা, র্যাঙ্ক কমানো, এটাকে বলা হচ্ছে ইনক্রিজ র্যাঙ্ক। ইনক্রিজ র্যাঙ্ক মানে র্যাঙ্ক বাড়ানো। র্যাঙ্ক বাড়ানো মানে কি, 60-এর পরে 61 নাম্বারে চলে যাওয়া না, 60-এর পরে 50-এ আসা, 40-এ আসা, এটাকে বলে র্যাঙ্ক বাড়ানো, টু ইনক্রিজ র্যাঙ্ক। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, what is SEO? Search engine optimization, or SEO, is the practice of increasing organic traffic on the search engine result search page. It is also known as an organic search listing. Apply SEO, increase your rank. এটা দরকার না, এটা তো আমরা আগেই বলে আসলাম। আচ্ছা, what is black hat SEO? আচ্ছা, SEO 2 ধরনের আছে। SEO 2 ধরনের আছে, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট SEO, আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট SEO। দুইটার মধ্যে পার্থক্য কি? ব্ল্যাক হ্যাট SEO refers to the practice. ব্ল্যাক হ্যাট SEO টা হইল, এটা একটা প্র্যাকটিস দ্যাট ভায়োলেট, যেটা মাঝে মধ্যে ইংলিশ শব্দ হারাই ফেলি, বাংলা শব্দটা ভায়োলেট মানে হচ্ছে মানে নিয়ম বহির্ভূত। সার্চ ইঞ্জিনের যে নিয়ম আছে লিস্টিং এ আসার জন্য, সার্চ রেজাল্টে আসার জন্য, সার্চ ইঞ্জিন যে নিয়মগুলা দিয়েছে, সেই নিয়মের বহির্ভূত কার্যক্রম করাই হচ্ছে ব্ল্যাক হ্যাট SEO। মানে গুগলটা একটা সার্চ ইঞ্জিন, তো গুগল কিছু নিয়ম বলে দিচ্ছে যে তুমি এই জিনিসগুলোকে ফলো করবা, আইডিয়া দিয়ে দিছে। তো সেই আইডিয়ার বাইরে নিজে থেকে বা টেকনিক্যাল কোনো কিছু ইমপ্লিমেন্ট করে, বাইপাস করে, শর্টকাট ব্যবহার করে যদি আপনি ফার্স্ট র্যাঙ্কে আসেন,
তখন এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। আমরা এটা কখনোই করব না। ব্ল্যাক হ্যাট এসইওর কিছু প্রবলেম আছে। যদি গুগল ব্ল্যাক হ্যাট এসইও করেন, আর এখন ধরে ফেলে 99% ধরে ফেলে করেন, আর করার পরে আপনার সেই ডোমেইনটা, সেই ওয়েবসাইটটা গুগল ব্যান করে দিবে। ব্যান করে দিবে মানে কি, মনে করেন আমি এখানে লিখলাম ইশিখন একাডেমি, লেখার পরে ইশিখন একাডেমির ওয়েবসাইট আসছে না? ইশিখন একাডেমির ওয়েবসাইট যখন আসলো, আপনি সার্চ দিলেও এটা আসবে না, গুগল তার লিস্ট থেকে এটাকে ব্যান করে দিবেন। মানে আমি যদি ডোমেইন নেমও লিখি, তারপরেও লিস্টে গুগলের সার্চ রেজাল্টে দেখাবে না। এটা হচ্ছে গুগল থেকে ব্যান হওয়া। তো ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করলে গুগল কখনোই, মানে ব্ল্যাক হ্যাট এসইও করলে কখনোই, যদি বাইপাস কোনো কারণে আপনি চলেও আসেন, কিছুদিনের মধ্যে গুগল আপনাকে ব্যান করে দিবে। তো আমরা ব্ল্যাক হ্যাট এসইও ইউজও করবো না, ব্যান্ডও হবো। আচ্ছা, it will likely increase a page rank, এটা দেখাবে যে হ্যাঁ পেজ র্যাঙ্ক বাড়তেছে in a search engine result search page for some times, কিছু সময়ের জন্য, but can result getting banned from search engines or affiliate sites since it is against the search engine services, মানে সার্চ ইঞ্জিনের নিয়ম বহির্ভূত বলে এটাকে ব্যান করে দিবে। সার্চ দিয়েও পাবেন না, কোনো জায়গায় আপনি অনলাইনে এই ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে পাবেন না। Some of the black hat SEO technique or practice, মানে আচ্ছা, তাহলে কিভাবে বুঝবো কোন প্র্যাকটিস গুলা ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে? আমাদেরকে কিছু আইডিয়া দেওয়া হয়েছে। যেমন কিওয়ার্ড কি, সেটা আমরা জানলাম। কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং বলতে কি, মানে সব জায়গায় শুধু কিওয়ার্ড কিওয়ার্ড যেগুলা ইউজ করব সব জায়গায় আমরা কিওয়ার্ড দিয়ে দিব, কিওয়ার্ড দিয়ে ভরাই ফেলবো, সমুদ্র করে ফেলবো নদীকে, এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং। এই কাজগুলো আমরা কখনোই করব না। আচ্ছা, স্টাফিং মানে কি, মানে মনে করেন আমরা জানবো বিস্তারিত বিষয়গুলো। সব জায়গায়, সব জায়গায় বলতে মানে ওয়েবসাইটের উপরে, নিচে, টাইটেলে, মেনুর মধ্যে, কন্টাক্ট আস পেজের মধ্যে, এই যে হোম পেজের হিরো সেকশনে, এইখানে 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 সব জায়গায় কিওয়ার্ড দিয়ে ভরাই ফেলবো, কোনো কন্টেন্ট দিব না, কোনো লেখা দিব না, কোনো তথ্য দিব না, এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং। এই ধরনের কার্যক্রমকে ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে লিস্টেড করা হয়। লিংক ম্যানিপুলেশন, লিংক ম্যানিপুলেশন, লিঙ্কটাকে সংক্ষেপে বোঝা যায়, তাহলে লিঙ্ক ম্যানিপুলেশনটা আরো, লিঙ্ক বিল্ডিং বা লিঙ্কিংটা পরে জানবো। এই যে হোম পেজ, ব্লগ পেজ, আমি যদি আমি এখন হোম পেজে আছি, হোম পেজ থেকে ব্লগে যদি যাইতে চাই, তাহলে ব্লগের এখানে একটা লিঙ্ক করা আছে, একটা টাইটেল, একটা ওয়ার্ড দেওয়া আছে ব্লগ, তুমি এখানে যাও। আমি যদি ব্লগে যাই, তাহলে ব্লগ পেজের সঙ্গে হোম পেজের একটা ব্লগ পেজের একটা কানেকশন আছে। এই যে আমি উপরে মেনু থেকে ক্লিক করে ব্লগ পেজ এবং হোম পেজে যাইতে পারতেছি, এটাকে বলে পেজ লিঙ্কিং। আমরা তো দেখছি যে আমরা এই লিঙ্কটা মেনু বার থেকে অ্যাড করতে পারি, এবং আমরা বিভিন্ন পেজকে মেনু হিসেবে দিতে পারি, কাস্টম লিঙ্ক দিতে পারি, ব্লগ পোস্টকে দিতে পারি, ব্লগ ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরিকে মেনু হিসেবে দিতে পারি। তো এইগুলা হচ্ছে লিঙ্ক, লিঙ্ক করা এক পেজের সঙ্গে আরেক পেজের, বা টেক্সটের উপরে লিঙ্ক দেওয়া, যাতে ওইখানে ক্লিক করে আমি ওই পেজে যে তথ্যটা দেখাচ্ছে সেই তথ্য বিস্তারিত যে পেজে আছে সেই পেজের লিঙ্কে ক্লিক করে যাওয়াকে লিঙ্কিং বলে। বেসিক ধারণা। লিঙ্কিং এর আরো কয়েক প্রকার ভেদ আছে সার্চ ইঞ্জিন টার্মের মধ্যে, আমরা আস্তে আস্তে জানবো। বাট আপাতত লিঙ্ক ম্যানিপুলেশনটা বোঝার জন্য লিঙ্কে আমার একটু ডিটেলস বলতে হলো। তো লিঙ্ক ম্যানিপুলেশন, বেশি বেশি লিঙ্ক দিব। এই বেশি বেশি লিঙ্ক ম্যানিপুলেশন বলতে বোঝানো হচ্ছে বেশি বেশি লিঙ্ক দেওয়া যাবে না, তবে লিঙ্ক দিতে পারবেন। লিঙ্ক দেওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা, প্রপার নিয়ম গুগল যেগুলো বলে দিছে সেগুলো আমরা ফলো করব। আন্দাজি বেশি বেশি লিঙ্ক দিলে হবে না। ফাহমিদা বলেন। ও ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম ম্যানিপুলেশন নিয়ে,
সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইট বলে যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কিন্তু গেলে দেখা যায় যে ওটা আরেকটা পেজ। মানে ওটা কি লিংক ম্যানিপুলেশনের মধ্যে পড়ে? হ্যাঁ, এটাও লিঙ্ক মানে আমি বলতেছি একটা, বাট আপনাকে নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। দিস ইজ ফর ইনফরমেশন, লিঙ্ক ম্যানিপুলেশন। আচ্ছা, creating articles, pages or site landing pages with duplicate content. আপনি আর্টিকেল বানাইলেন, পেজ বানাইলেন, or site landing page. Site landing page বলতে এখানে কি বুঝি আমরা, কি আমাকে বলতে পারবেন? সাইট ল্যান্ডিং পেজের সঠিক খুব সহজ সংজ্ঞা আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে, বলেন। ভাইয়া হোম পেজটা না, ফ্রন্ট এন্ড হোম পেজ? আমাকে জিজ্ঞেস করলে হবে না, আমি সংজ্ঞা আনসার চাইছি। হোম পেজ আমাদের একটা ওয়েবসাইটের হোম পেজটা, ল্যান্ডিং পেজ। আর কেউ কিছু বলবেন? সাইট ল্যান্ডিং পেজ বলতে কি বুঝি? ফ্রন্ট এন্ড হোম পেজ আমাদের ওয়েবসাইটের। আচ্ছা, আপনার রিভিউটা আমি করে দিচ্ছি, আগে আর কয়েকটা আনসার নেই। আর কেউ কিছু বলেন, সাইট ল্যান্ডিং পেজেস বলতে কি বুঝি, বা সাইট ল্যান্ডিং পেজ? আর কেউ বলবেন না? না, দিস ইজ নট ফেয়ার, কথা বলতে হবে। সাইট ল্যান্ডিং মেইন পেজ, হোম পেজ। আচ্ছা, আর অন্য কারো অন্য কোনো মন্তব্য আছে? স্যার হোম পেজের আমরা প্রথমে যে পেজটা পাই, মানে ওয়েবসাইটে আসার পরে প্রথমে যে পেজটা পাই, ওই পেজের পাশে কোনো পেজ নাকি তা? আমাকে কোশ্চেন করলে হবে না, কোশ্চেন আমি করছি, আনসার দিতে হবে। স্যার আনসার চাই আমি। আচ্ছা, সাইট ল্যান্ডিং পেজ বলতে, সাইট বলতে ওয়েবসাইট বোঝানো হয়েছে। আপনারা যে দুইজন আনসার দিয়েছেন, তিনজন, ওইটাই হচ্ছে রাইট আনসার। সাইট বলতে ওয়েবসাইট বোঝানো, ল্যান্ডিং পেজ বলতে আমরা যে ওয়েবসাইটে গিয়ে যেখানে ল্যান্ড করি, সেই পেজ একাধিক বানানো যাবে না, কপি করা যাবে না, কন্টেন্ট বেশি বেশি বানায়া পেজ হাইড করে রাখা দেওয়া, এই জিনিসগুলা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর বেশি করে মানে আর্টিকেল, একই জায়গায় একই আর্টিকেল, বিভিন্ন ব্লগ, ডুপ্লিকেট কন্টেন্ট, মানে এক কন্টেন্ট লেখা আমি সব জায়গায় ছড়াই দিলাম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যত জায়গায় আছে ওয়েবসাইট, একই কন্টেন্ট সব জায়গায় আমি মানে সব ছারখার করে ফেললাম, একই কন্টেন্ট সব জায়গায় দিয়া, এটাও হচ্ছে ব্ল্যাক হ্যাট কন্টেন্ট, ব্ল্যাক হ্যাট এসইওর একটা পর্যায়। একই কন্টেন্ট দেওয়া যাবে না, কন্টেন্ট দেওয়া যাবে যত বেশি ইচ্ছা, আর এগুলো ইউনিক হইতে হবে, এগুলো কপি পেস্ট হইতে পারবে না, এগুলো হিউম্যান রিটেন হইতে হবে, এআই লিখলে হবে না। বাট আমরা এআই দিয়েই কন্টেন্ট লিখবো, যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা না। তাহলে বলতে পারেন, আচ্ছা আপনি বলতেছেন এআই কন্টেন্ট হইতে পারবে না, আপনি আবার এআই দিয়ে লিখবেন। হ্যাঁ, ওই যে বললাম একটু আগে, আমরা বাইপাস করে কমান্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা জিনিসগুলোকে হিউম্যান রিটেন করে নিব, ইউনিক করে নিব, এবং ডুপ্লিকেট কন্টেন্ট হবে না। এই হচ্ছে প্রাথমিক ধারণা ব্ল্যাক হ্যাট এসইও। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাইস। স্যার একটা ওয়েবসাইটে তো একটাই হোম পেজ নাকি? হ্যাঁ, কিন্তু আগে করা হয়তো কি আসাদ, যখন এসইও যখন আমি শেখা শুরু করলাম, তখন হয়তো কি, তখন মানুষ প্রশ্নটা কি ছিল বুঝি নাই, ভাইয়ের কোশ্চেনটা কি ছিল যে স্যার দিচ্ছেন? আসাদ কোয়েশ্চেনটা কি ছিল আবার বলেন। স্যার বলতেছিলাম যে একটা ওয়েবসাইটের একটাই তো হোম পেজ হয়, তার অধিক তো হয় না। হ্যাঁ, একাধিক হয় না, কিন্তু একাধিক আগে এই নিয়মগুলো ছিল, তারপরে গুগল এগুলাকে নিয়ে আসছে। আগে করতো কি, মানুষজন এই হোম পেজকে ডুপ্লিকেট বানায় রাখতো, মানে একই কন্টেন্ট দিয়া 3টা হোম পেজ বানায় রাখতো। তখন ধারণা করা হয়তো কি, যে আচ্ছা যেটা আগে র্যাঙ্ক হয়, বা হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3, মানে বুঝেন নাই টেকনিকটা? তখন মানে যে পেজটাই আসুক, যেটা আগে আসে আর কি। এখন এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই বোঝার জন্য। লটারির টিকিট আপনি একই লোকের কাছ থেকে 3টা কিনে রাখলেন, আপনার একটাই লটারি লাগলে একটাই,
তিনটার মধ্যে লাগবে না। তো আপনি একই জিনিস, একই নাম, মানে একই জিনিস আপনি 3বার 4বার বানায় রাখলেন, এখন যেটা আগে র্যাঙ্ক হবে, এই জিনিসগুলো করা যাবে না। হোম পেজ একটাই থাকবে, কন্টাক্ট পেজ একটাই থাকবে, ব্লগ পেজ একটাই থাকবে। আগে বলা হতো কি, ওয়েব ডিজাইন নামে যদি আমি 3টা পেজ বানায় রাখি, সেই পেজ যেটাই র্যাঙ্ক হোক আগে হইলেই হবে। এই ধরনের টেকনিক আর কি, অনেক ধরনের টেকনিক ইমপ্লাই করা হয়, এইগুলা মানে নিয়মের বহির্ভূত গিয়ে এই জিনিসগুলাকে করা ঠিক হবে না। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও টাইপিক্যালি রেফার্স টু এসইও tactics that are in tandem and in agreement with the terms and condition. কার মানে আমি ওই জিনিসগুলোই করব যেগুলো করা উচিত লিগ্যাল ওয়েতে, এবং আমি এই এগ্রিমেন্ট কেন কথা বলা হয়েছে, যে গুগলকে আমি বলতেছি হ্যাঁ তুমি যেভাবে বলবো আমি সেভাবেই করব, এই এগ্রিমেন্ট কইরা আমি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, বাট আমি সেখানে মনে করেন যখন দুধ বিক্রি করে বলে যে আমার দুধটা ফ্রেশ, আমার গরুর দুধটা ফ্রেশ, এবং সেখানে সে বাড়ি থেকে পয়সা 1 লিটার দুধের মধ্যে আধা লিটার পানি মিশাইয়া মিক্স কইরা সে বিক্রি করতেছে 1.5 লিটার, এক পা কইরা। তো আমি বললাম না আমি খাঁটি দুধ দিব, কিন্তু বাসায় বসে আমি 1/2 লিটার 2 লিটার দুধের মধ্যে 1/2 লিটার পানি মিশাই দিলাম, এগ্রিমেন্ট ব্রিচ করলাম, আমি কমিটমেন্ট রাখলাম না। এইগুলা করা যাবে না। Conditions that search engines, and just like the name suggests, with white hat SEO, the contrast of black hat SEO, মানে black hat SEO এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো কার্যক্রম আমি পরিচালনা করব না। এই হোয়াইট হ্যাট SEO প্র্যাকটিস লাইক, তাহলে হোয়াইট হ্যাট SEO প্র্যাকটিসের সঙ্গে কি কি থাকতে পারে, যেমন থাকতে পারে ক্রিয়েটিং অরিজিনাল কোয়ালিটি কন্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়ালিটি কন্টেন্ট গুগল খুব বেশি, নট অনলি কোয়ালিটি, এই পুরা 3টা ওয়ার্ড একসঙ্গে সিলেক্ট করলাম আমি। অরিজিনাল কোয়ালিটি কন্টেন্ট গুগল খুব বেশি পছন্দ করে, এবং এই অরিজিনাল কোয়ালিটি কন্টেন্ট লেখা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ। এন্ড সার্ভিসেস, মানে কোয়ালিটি কন্টেন্ট এন্ড সার্ভিসেস, মানে তুমি যে সার্ভিসটা দিবা এটা কোয়ালিটিফুল হইতে হবে। খুব টেকনিক্যাল একটা কথা, আমি যে সার্ভিসটা দিব এটা কোয়ালিটিফুল হবে, এটা গুগল কিভাবে বুঝবে আপনার ওয়েবসাইটে রিভিউ এর মাধ্যমে। আচ্ছা, রিভিউ এর মাধ্যমে, রিভিউ যদি আমরা বলি ইশিখন একাডেমি ইজ ভেরি গুড, এই যে ভেরি গুড শব্দটা লিখলাম, এটা গুগল কাউন্ট করবে। যদি আমি কোথাও লিখি, কোনো পোস্ট দেই, আমি যদি বলি ভেরি ব্যাড, ওই ব্যাড শব্দটা, ভেরি ব্যাড শব্দটা গুগল কাউন্ট করে বা বুঝতে পারে। কার জন্য লিখছেন? ইশিখন একাডেমির জন্য লিখছেন, তো ইশিখন একাডেমি ভেরি ব্যাড, এই তো আপনার মাইনাস পয়েন্ট হয়ে গেল। ইশিখন একাডেমি ভেরি গুড, প্লাস পয়েন্ট হয়ে গেল। এইভাবেই গুগল বলছে ক্রিয়েটিং অরিজিনাল কোয়ালিটি কন্টেন্ট এন্ড সার্ভিসেস। তো সার্ভিসেস কিভাবে গুগল বুঝবে? রিভিউ এর মাধ্যমে। শুধু রিভিউ না, আরো বেশ কিছু ওয়ে আছে। তো এই এসইও টার্মটাকে এইভাবেই চিন্তা করতে হবে। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট। মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে কি, আমি একটা ওয়েবসাইট বানাইলাম, সেই ওয়েবসাইটটা মোবাইলে দেখা যায় না। আমি যদি মোবাইলে সেই ওয়েবসাইটটা দেখতে চাই, আমরা মোবাইল রেসপন্সিভ দেখেছিলাম মনে আছে? আমরা যদি মোবাইলে দেখতে চাই, মেনু চলে যায় একদিকে, ডিজিটাল মার্কেটিং চলে যায় আরেকদিকে, কন্টেন্ট রাইটিং চলে যায় মানে পূর্ব দিকে, উত্তর দিকে যায় ওয়েবসাইট সিকিউরিটি। এইভাবে গেলে হবে না। কন্টেন্ট মোবাইল ডিভাইস তো এরকম থাকে না, কন্টেন্টের সঙ্গে বা ডিভাইসের সঙ্গে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যাতে রিসাইজ হয়, যখন সেটাকেই বলা হয় কি? রেসপন্সিভনেস। রেসপন্সিভ কি? রেসপন্সিভ মানে হলো আমি যে ডিভাইসে আমার ওয়েবসাইটকে ওপেন করব, সেই ডিভাইসের সঙ্গে এটা রেসপন্স করে। রেসপন্স করে মানে কি? সেই ডিভাইসের আকৃতি ধারণ করে, এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। তো আমরা যখন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করব,
আমাদের পেজটা যাতে রেসপন্সিভ হয়, এটা গুগল খুব পছন্দ করে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আরো বেশ কিছু কারণ আছে, আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা জানবো। কেউ একজন মনে হয় হ্যান্ড রেজ করছেন, রাফিয়ান ইকবাল বলেন। জি স্যার, এখানে যে মোবাইলের যেটা বললেন, এটা মানে ক্লায়েন্টের জন্য মানে এই কাজটা কি ওয়েবসাইট যে তার ডেভেলপ করছে তার মানে কাজ না? সে যদি বলে যে এটা আমারটা তুমি করো, বা কি বলবো এটা তখন? আচ্ছা, এই কাজটা আপনিও করতে পারবেন, এটা ওয়ার্ডপ্রেসে হয়। ভাই এটা তো মনে হয় আমাদের লাস্ট ক্লাসে আপনি কিছুটা দেখিয়েছিলেন। না সেটা না, আছে যে দেখা যায় ওইভাবে ওয়েবসাইট রেডি থাকে সবার, কিন্তু এসইওটা করা থাকে না, সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, না আমি এটা অগ্রিম একটা কোয়েশ্চেনের আনসার বের করে রাখলাম। আপনাদেরকে এই ডিজিটাল মার্কেটিং কোর্সে সিএমএস ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলার রেসপন্সিভনেস যাতে ফিক্স করতে পারেন, সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। লাস্ট ওয়েবসাইটে আমরা কিভাবে ফিক্স করতে পারি এটার একটা ধারণা দেখানো হয়েছে, এবং ফাইনাল ক্লাসে আরো অ্যাডভান্স কিছু তথ্য দেখানো হবে। রাফিয়ান, আমি কি আপনার কোশ্চেন আনসারটা দিতে পারছি? এখন ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, আপনি অবশ্যই করতে পারবেন, কারণ আমরা তো সেই জিনিসগুলো দেখছি। জি। আচ্ছা, আপনি কিভাবে চেক করবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আদৌ রেসপন্সিভ কিনা? সেটা হচ্ছে আমি একটু আগে যেভাবে দেখলাম, আপনি সেই ওয়েবসাইটে গিয়া মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে চলে আসবেন ইন্সপেক্ট। ইন্সপেক্টে করার সঙ্গে সঙ্গে আপনি এই ওয়েবসাইটের নিচে যদি গুগল ক্রম হয়, এইরকম একটা বার আসবে। এই বারটার মধ্যে দেখেন ডিভাইস একটা অপশন আছে। এই ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল রেসপন্সিভটা দেখার জন্য বিভিন্ন ডিভাইসে কেমন দেখায় ওয়েবসাইটটা আপনি চেক করে নিতে পারবেন। এবং আপনি যদি চান রেসপন্সিভ মোডটা ওপেন করে এটাকে আস্তে আস্তে ছোট বড় করে দেখতে পারবেন যে কোন ডিভাইসে কেমন কন্টেন্ট গুলো রেসপন্স করতেছে। ঠিক আছে, আমি যখন মোবাইলে চলে আসলাম তখন আমার ছবিটা উপরে চলে আসছে, লেখাগুলো নিচে চলে আসছে, এবং খুব সুন্দর করে ফুটারটা অ্যালাইন হয়ে গেছে। সি, দিস ইজ কল্ড রেসপন্সিভ ওয়েবসাইট। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট আপনি এই জিনিসটা এইভাবে চেক করতে পারবেন। আমি বুঝবো কিভাবে যে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা কিনা? রাইট, আপনাদের একটা কোয়েশ্চেন আমি করে দিলাম। কিছু না, জাস্ট লিখবেন গুগলে চেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেক্টর, WP স্ক্যান, অনলাইন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, না ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, কোন থিম সে ইউজ করছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চেকার অনলাইন, অনলাইন এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চেকার অনলাইন। তো এই যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, ফ্রি অনলাইন টুল, WP ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর, প্লাগইন ডিটেক্টর। আমি যদি এই ওয়েবসাইটে আইসা WP স্ক্যান যে ওয়েবসাইটটা আনলাম, আমি যদি এই ওয়েবসাইটটাকে ক্লিক করে আমি যদি এখানে নিয়ে পেস্ট করি, সে কিছুক্ষণের মধ্যে বলে দিবে যে আদৌ এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিনা। আচ্ছা, এই জিনিসটাও হাইড করা যায়। এখানেও যদি না দেখায়, আরো সহজ উপায় হচ্ছে আমি যদি এটার উপরে ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে আসি, ভিউ পেজ সোর্সে আসার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল করি, যখন আমি দেখবো লিঙ্ক WP কন্টেন্ট, WP মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট, আমি কোড দেখেও বের করে ফেলতেছি যে হ্যাঁ এটা তো WP কন্টেন্ট, মানে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বের করার নিয়ম। এই যে বলতেছে হ্যালো থিম ইউজ করছে সে,
কি কি প্লাগইন ইউজ করছি, সব তথ্য উপাত্ত এখানে দেওয়া আছে। ঠিক আছে রাফিয়ান? জি, বুঝছি, জি। আচ্ছা, আমরা ছিলাম use of clear and keyword rich meta tags. Use of clear মানে সুস্পষ্ট। কি হবে সুস্পষ্ট? কিওয়ার্ড রিচ কিওয়ার্ড। কিওয়ার্ডটা হবে রিচ, মানে রিচ কিওয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে কিওয়ার্ডটা সার্চ আছে এবং এটা অ্যাকচুয়ালি কিওয়ার্ড বলে কিওয়ার্ডের কিছু কোয়ালিটি স্কোর আছে, সেই স্কোরটা বহন করে কিনা আমি যে সেন্টেন্সটাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি। কোথায় থাকতে হবে? মেটা ট্যাগস এর মধ্যে আমাকে রিচ কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ক্লিয়ার হইতে হবে, মানে আমি যে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড তৈরি করতেছি সেটা ক্লিয়ার হইতে হবে, মানে ওয়ার্ডটা যে আমি ব্যবহার করতেছি ঘুরায় পেঁচায় বলবো না, স্ট্রেইট বলবো যে হ্যাঁ এটা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ওয়েবসাইট হয় আমাকে ক্লিয়ারলি বলতে হবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেন্টেন্সটা। এটাই বলা হয়েছে ক্লিয়ার এন্ড রিচ কিওয়ার্ড মেটা ট্যাগস। আরো রিচ বলতে বোঝানো হয়েছে এটা সার্চ থাকতে হবে, হ্যাঁ এটার সার্চ ভলিউম আছে, এটা অন্যরা সার্চ করে, এটাতে সার্চ করার পরে এটাতে ভিজিটররা তথ্য উপাত্ত খুঁজে, এই ধরনের কিওয়ার্ডকে রিচ কিওয়ার্ড বলা হয়। মেটা ট্যাগস, মেটা ট্যাগসটা আমরা যে HTML শিখেছিলাম সেই HTML এর কোডকে আমরা ট্যাগ বলি। আচ্ছা, HTML এর কোডকে যদি ট্যাগ বলি, মেটা ট্যাগ কি? ট্যাগের ছোট অংশকে এবং হ্যাঁ ট্যাগের ছোট অংশকে মেটা ট্যাগ বলা হয়। মেটা ট্যাগের কাজ কি আর ট্যাগের কাজ কি আমরা একটু পরে দেখতেছি। ট্যাগের ট্যাগ হলো HTML এর কোডকে ট্যাগ বলা হয়। আচ্ছা, আর মেটা ট্যাগ কাকে বলা হয়? ট্যাগের ছোট অংশকে এবং গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এই ধরনের ট্যাগকে মেটা ট্যাগ বলা হয়। It will improve your search rankings on SHARP. SHARP মানে কি? Search Engine Result Page. এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। আমরা একটু বেসিক HTML দেখবো আজকে, কারণ বেসিক HTML না দেখলে এই ট্যাগ, মেটা ট্যাগ, কিওয়ার্ড কোথায় বসাবো, ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ছাড়া যদি ওয়েবসাইট হয় কিভাবে বসাবো, এই জিনিসগুলো আমরা জানবো না। আজকে ক্লাসটা HTML বেসিক। আচ্ছা, আমরা তো জানি ওয়েব পেজের সংজ্ঞা কি ছিল? HTML ডকুমেন্টের মাধ্যমে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে পেজ তৈরি করা হয় তাকে ওয়েব পেজ বলে। তো HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এই যে কোড, আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলো কিভাবে লেখা হয় আর লেখার পরে আসলে কি দেখায় বা কোডগুলো কি, এই জিনিসগুলো একটু বেসিক বোঝার চেষ্টা করি। দেখেন এখানে বলা হচ্ছে HTML ডকুমেন্ট কিভাবে লেখা হয়। আমরা তো অ্যাডমিন প্যানেলে গেছি, পেজ ক্রিয়েট করছি, কোড লেখা হয়ে গেছে। আসলে কোডের মাধ্যমে জিনিসগুলো এইভাবে কোডের মাধ্যমে লেখা হয়। আচ্ছা, HTML এর এটা হচ্ছে বেসিক কোডিং, মানে আমরা এই বেসিক পর্যন্তই থাকবো, অ্যাডভান্সে যাব। এগুলো হচ্ছে HTML এর কোড, বাট HTML এগুলোকে কোড বলে না, এগুলা এক একটা লাইনকে এক একটা ট্যাগ বলে। কি বলে? ট্যাগ। আচ্ছা, প্রথম ট্যাগটা কি বলতেছে? প্রথম ট্যাগটা বলতেছে আই ডক টাইপ। এটা তো আই না, এটা তো আশ্চর্যবোধক সাইন। তো আপনার কোশ্চেন হতে পারে আমি এটাকে আই কেন বলতেছি? অ্যাকচুয়ালি আমাদের এই HTML কোডিং এ বা ট্যাগের নিয়মের মধ্যে এটাকে আই বলবো। এটাকে আই বলার কিছু যুক্তিসঙ্গত কারণ আছে, আমি এক্সপ্লেন করলেই বুঝতে পারবেন। লেস দেন সাইন আই ডট টাইপ HTML,
আমি বলতেছি, আমি ঘোষণা দিচ্ছি যে আমি এখন যে ডকুমেন্টটা বানাইতে যাচ্ছি, আই ডক টাইপ ডকুমেন্ট টাইপ, আমি এখন যে ডকুমেন্টটা বা যে টাইপের ডকুমেন্টটা বানাইতে যাচ্ছি, আমি ঘোষণা দিচ্ছি সেই ডকুমেন্টটা হবে HTML ডকুমেন্ট। এটা আমি ঘোষণা দিলাম। কার জন্য, কার উদ্দেশ্যে ঘোষণা দিলাম পরে আসতেছি, বাট এটা আমার ঘোষণা এজ এ ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপার। আচ্ছা, ওয়েবসাইট ডেভেলপার এবং ওয়েবসাইট ডিজাইনার দুইটার মধ্যে রাত আর দিন, রাতকে রাত বলি যখন অন্ধকার থাকে, আর দিনকে সূর্যের আলো থাকলে দিন বলি, আর অন্ধকার থাকলে দিন বলি না, আর রাতকে দিন বলি না। কিছুদিন আগে এই কথাটা বেশ ট্রল হয়েছিল না? আচ্ছা যাই হোক, অন্য কথায় না যাই, এমনি অনেক টাইম হয়ে গেছে, মূল কথায় আসি। আমি ঘোষণা দিচ্ছি, আমি নিচে যে ডকুমেন্ট টাইপটা, ডকুমেন্ট টাইপের শর্ট ফর্ম হচ্ছে ডক টাইপ বলবো আমরা। কোথায়? এই HTML ডকুমেন্ট লেখার সময় কি ধরনের ডকুমেন্ট টাইপ হবে ঘোষণা দিচ্ছি? HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই লাইনটা লেখার জন্য আমাকে আগে লিখতে হবে লেস দেন সাইন, তারপরে লিখতে হবে গ্রেটার দেন সাইন। এটা প্রথম HTML ট্যাগ লেখা শুরু করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, তারপরে ঘোষণাতে দিলাম আমি এখন যে ডকুমেন্টটা লিখবো এটা HTML ডকুমেন্ট হবে। গুড। আমি এখন ঘোষণা দেওয়ার পরে লেখা শুরু করলাম যে হ্যাঁ, এই যে শুরু করলাম, আগে যে ঘোষণা দিয়ে আসছি এখন লিখলাম লেস দেন সাইন HTML গ্রেটার দেন সাইন, এবং এটার একটা ক্লোজিং আছে। এই পুরাটা মিললা HTML একটা ট্যাগ। এটা একটা ট্যাগ, কোড না, HTML এর কোড, বাট এটাকে প্রফেশনালি আমরা ট্যাগ বলবো, এবং এটাকে ইউনিভার্সালি ট্যাগই বলা হয়। আচ্ছা, শুধু ট্যাগ না, এটা হচ্ছে HTML এর যে ট্যাগ গুলো, যে কোড গুলো আমরা লিখবো, এটা হচ্ছে বাউন্ডারি। এটা হচ্ছে বাউন্ডারির শুরু, এটা হচ্ছে বাউন্ডারির শেষ। আপনার যে জায়গা আছে, আপনি বাউন্ডারি ওয়াল দিয়ে রাখেন না? কেন দিয়ে রাখেন? আপনার কাগজে পত্রের দলিলে লেখা আছে যে এত ডেসিমেল, এত, মানে প্রত্যেকটা সূক্ষ্মভাবে আপনার একটা মাপ আছে জায়গার। সেই জায়গার মাপটাকে ডিফাইন করার জন্য সেই জায়গার মাপ অনুযায়ী আপনি একটা ওয়াল দেন যে না, এটা আমার বাসার বাউন্ডারি, এই জায়গাটা পুরাটা আমার। তো এটা হচ্ছে HTML ডকুমেন্টের, মানে HTML ডকুমেন্টের বাউন্ডারি। এই দুইটার ভেতরে যা আমি লিখবো সবগুলা HTML কোড হবে। আচ্ছা, আমি জাস্ট কাট করে নিছিলাম। তার মানে এই HTML ট্যাগের শুরু, HTML ট্যাগের শেষ। HTML ট্যাগের শুরু, এটা হচ্ছে শুরু আর শেষ, দুইটার মধ্যে পার্থক্য কি? HTML ট্যাগ শুরু হয় এইভাবে, সেম থিং শেষ করব, সামনে এটাকে কি দিব? বাম দিক থেকে ঝড়াইসা ডান দিকে যেটাকে ফালাই দেয় ওটাকে কি বলি আমরা? ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশটা যখন ইউজ করব তখন বোঝা যাবে যে এটা ক্লোজিং ট্যাগ, আর ফরওয়ার্ড স্ল্যাশ ছাড়া যেটা ইউজ করব তখন সেটা বুঝবো স্টার্টিং ট্যাগ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা, তারপরে দেখেন আমাদের সঙ্গে, আমাদের কথাবার্তার সঙ্গে কিন্তু অনেক কিছু ম্যাচ হচ্ছে। কিরকম? বডি। আমরা যে বলেছিলাম আমাদের ওয়েবসাইটটাকে আমরা বডি এরিয়া বলবো। বডি এরিয়া মানে কি? মাঝখানের অংশটাকে বডি বলে। তার মানে HTML এর মধ্যে কোথায় চলে আসলাম? HTML এর মধ্যে যদি আমরা, হ্যাঁ, HTML এর মধ্যে একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে বডি। তার মানে বডি ট্যাগের শুরু এবং শেষ। তার মানে আমি যখন লিখবো বডি ট্যাগ, আর এটা হচ্ছে বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ। বডি ট্যাগের মেথডে আমি যা লিখবো সেটা, সেখানে আবার কিছু ট্যাগ আছে, যেমন H1 ট্যাগ। H1 ট্যাগটা কি? H1 ট্যাগটা হচ্ছে হেডিং 1। হেডিং 1, তার মানে এখানে কি হেডিং 2 আছে? হ্যাঁ, হেডিং 2 আছে। H2 ট্যাগের ক্লোজ কি? ফরওয়ার্ড স্ল্যাশ H2। আচ্ছা, এই ট্যাগ গুলা কয়টা পর্যন্ত আছে? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এটা 6 পর্যন্ত আছে। 6 পর্যন্ত আছে, 6 এর পরে আর নাই। H1, H2, H3, H4, H5, H6।
নাকি? আচ্ছা, তো H2 আর H1 এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। দেখেন তো পার্থক্যটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট হেড 1, মাই ফার্স্ট হেডিং 2। হেডিং 1টা বড়, হেডিং 2টা ছোট। তার মানে আমার 3টা আরো ছোট হবে, 4টা আরো ছোট হবে, 5টা আরো ছোট হবে, 6টা একদম ছোট হবে, নাকি? জি আচ্ছা, ভাইয়া, আচ্ছা। ফন্ট গুলো এটাই ছোট হচ্ছে হয়। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, 6 পর্যন্ত, 5 না, 4 পর্যন্ত মনে, সরি আমি রিয়েলি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমি ভুলে গেছি। 3 পর্যন্ত না, কত পর্যন্ত আছে? 6 পর্যন্তই আছে যতটুকু এই মনে পড়ে। পর্যন্তই তো বলেছিলেন মনে হচ্ছে ভাইয়া। 6 পর্যন্ত, রাইট। তো 6 পর্যন্ত আছে, হ্যাঁ 6 পর্যন্ত আছে। তো বড় থেকে ছোট হতে হতে যাবে। আচ্ছা, তারপরে বডি ট্যাগ ক্লোজ, HTML ক্লোজ। আমাদের HTML এর পরিচিতি এই পর্যন্তই, আর বেশি কিছু জানতে হবে না। ছোট্ট আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বডির আগে না আরেকটা জিনিস বসে, যেটা আমাদের জন্য অ্যাজ এন এসইও এক্সপার্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগের একটা শুরু আছে, হেড ট্যাগের একটা ক্লোজিং আছে। দ্যাটস ইট, আর কিছু শেখাবো না, এতটুকুই। এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই যে এইগুলাকে এক একটা যদি ট্যাগ বলি, তাহলে মেটা ট্যাগ বলে একটা কথা আছে না, সেই মেটা ট্যাগটা এজ এন এসইও এক্সপার্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই হেড ট্যাগের ভিতরে সবসময় মেটা ট্যাগ গুলো বসে, আর মেটা ট্যাগ গুলো ওই এইচটিএমএল ডকুমেন্টের গুরুত্বপূর্ণ কিছু তথ্য বহন করে, যেমন অন পেজ এসইও তথ্য বহন করে, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো বহন করে, সেগুলো আমরা দরকার হলে পরে জানবো। আপাতত আমাদের জন্য যেটা দরকার, মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা সব সময় হেড ট্যাগের ভিতরে বসে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি কি মেটা ট্যাগ আছে? টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, মেটা কিওয়ার্ড আছে। এই তিনটা জিনিস খেয়াল রাখবেন, সব সময় আমরা হেড ট্যাগের ভিতরে বসাবো, যে কোনো ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে বসাবো। That's it. HTML এর বেসিক আজকে এই পর্যন্ত। হ্যাঁ রাফিয়ান বল। জি স্যার, এখানে আপনি যতটুকু দেখাচ্ছেন মানে এটা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে না ওদের জন্য এই কাজটা করতে হবে এসইওর জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা মানে প্র্যাকটিক্যালি তো দেখাবেন না, মানে কিভাবে আসলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। আমি যতটুকু দেখাইলাম আজকে, প্রত্যেকটা ওয়েবসাইটে দারাজে চলে আসে। ওয়ার্ল্ডের যতগুলা ওয়েবসাইট আছে সবগুলার HTML ডকুমেন্টে তৈরি করা। তারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে ঠিকই, বাট HTML ডকুমেন্টের উপর ভিত্তি করে। হ্যাঁ, সি শার্প, মেইন সি শার্পের উপরে ওয়েবসাইট তৈরি হয়, বাট মেইন কথা হইল যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে আমাদের কি থাকে? ফেসবুকে চলে আসে। প্রত্যেকটা ওয়েবসাইটে, ফেসবুক তো আর ওয়ার্ডপ্রেসে করা না, তাই না? প্রত্যেকটা মানে ওয়েবসাইটে একটা হেড ট্যাগ থাকে। দেখেন তো এখন পরিচিত হয় কিনা কোডগুলা? এখন তো আর পোকামাকড় মনে হবে না এই জিনিসটা এক্সপ্লেন করার পরে। এখানে কি বলছে, ডিক্লেয়ার করছে যে আমি যে ডকুমেন্টটা হইতে যাচ্ছি সেটা হবে একটা HTML ডকুমেন্ট, তারপরে হেড ট্যাগ আছে, দেখছেন? আচ্ছা, তো এই হেড ট্যাগের ভেতরে আমরা যে কিওয়ার্ড, টাইটেল, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস কি আমরা পরে জানবো, বাট এই তথ্যগুলা অন পেজ এসইওর জন্য এই হেড ট্যাগের ভেতরে আমরা বসাবো। তো এইটাই ছিল HTML এর বেসিক, যাতে আপনারা যে কোনো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের বাইরে অন পেজ এসইও ইমপ্লিমেন্ট করতে পারেন। ওইটাই ছিল তার পরিচিতি, বাস এতটুকু। হ্যাঁ, শফিউর রহমান বলেন। স্যার হেড ট্যাগের শুরু শেষেরটা তো নিচে বসার কথা নাকি? জি, বুঝি নাই কোয়েশ্চেনটা শফিউর রহমান। আপনার কথা না আমি প্রথমবার কখনো বুঝি না, সরি। মনে হয় যে কথাটা অর্ধেক, একটু বলবেন আবার, সরি। স্যার বলি যে আমি
হেড ট্যাগ যে আপনি লিখলেন শুরুটা ঠিক আছে উপরে পোস্টে, কিন্তু নিচেরটে শেষটা যে হেড ট্যাগ ওইটা তো কথা নাকি? আচ্ছা, ওটা আমি মনে হয় বুঝছি আপনার কোশ্চেনটা। মানে হেড ট্যাগটা কোথায় শেষ হয়? হেড ট্যাগটা বডির আগে সবসময় শেষ হয়। এটা কখনোই কখনোই এখানে আইসা শেষ হবে না, নেভার। যদি শেষ হয় তাহলে কোডিংটা রং। এখানেও শেষ হবে না, সব সময় বডির আগেই শেষ হবে, এবং এটা সব সময় এই জায়গাতেই লেখা হয়, দিস ইজ দ্য কনভেনশন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, হ্যাঁ ফাহমিদা বলেন। ভাই এই যে H1 H2 ট্যাগ এগুলো কি হেডের পরে হবে নাকি ওগুলা কি হেডের অংশ না? কথাটা না শেষ অব্দি একটু একটু মানে অনেক দূর থেকে মনে হচ্ছে, আবার একটু বলবেন? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে H1 ট্যাগ H2 ট্যাগ এই ট্যাগ গুলো কি হেড ট্যাগেরই অংশ নাকি ওগুলো হেড ট্যাগের বাইরের অংশ? ওগুলা না না, বডি? ওটা হ্যাঁ ওটা বডি পার্টের। এই যে এই যে বডি পার্টের। ওকে, আন্ডারস্টুড, থ্যাংক ইউ। ও এটা বলি নাই, বলে ফেলি, লাগবে না আমাদের, বাট বলে ফেলি যেহেতু আছে এখানে। হ্যাঁ, পি ট্যাগ এটা প্যারাগ্রাফ লেখার জন্য ব্যবহার করা হয়, মানে একের অধিক লাইনকে আমরা প্যারাগ্রাফ বলি, আর এই ধরনের প্যারাগ্রাফ লেখার জন্য এইচটিএমএল ট্যাগের পি ট্যাগ আছে, সেটার মধ্যে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। সি, এটা একটা এইচটিএমএল পেজ তৈরি হয়ে গেছে। চলো, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে এইচটিএমএল সম্পর্কে? ফাহমিদা বলেন। ভাই এগুলো কি শুধু ফন্টই ছোট হয়ে যাচ্ছে নাকি এগুলোর কোনো অন্য কোনো মিনিং আছে? কোথায়? মানে H1 H2 H3 ট্যাগ গুলো যে 6 পর্যন্ত যে আমরা ট্যাগ গুলো করি, ওগুলোতে হ্যাঁ, আপনি যে পাশে যে আমরা দেখতে পাচ্ছি শুধু ফন্ট গুলো ছোট হয়ে যাচ্ছে, বিষয়টা কি শুধু ফন্টই ছোট হয়ে যায় নাকি মানে অন্যান্য কাজও অন্য সীমিত? কাজ আছে। এসিওতে এই দুইটার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, H1 এবং H2 খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, বাট ট্যাগটা শিখে রাখলে আর কি। বাট মূল কাজ হচ্ছে এটা, মানে ফন্ট ছোট করা। হ্যাঁ, মানে কোর মৌলিক যে কাজ H1 H2 এর মৌলিক কাজ হচ্ছে ছোট বড়, বড় থেকে ছোট। বাট ব্যাকগ্রাউন্ডে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা এসিওর জন্য লাগে, সেটা আমরা পরে জানবো। এই জন্যই শিখলাম মৌলিক কাজটা। ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার এটা তো শুধু সাইজটা নির্ধারণ করে না? হ্যাঁ, H1 H2 এটা তো সাইজ নির্ধারণ করে না? সাইজ নির্ধারণ করে, রাইট। আরো কিছু নির্ধারণ করে পারভেজ, আমি তো মাত্র বললাম ভাবিতাকে যে আরো কি নির্ধারণ করে, আগে তো জানলাম বিষয়টারে। তারপরে আগে এতটুকু জানেন যে এই এই ট্যাগ গুলা ছোট থেকে বড় থেকে ছোট হয়, এগুলাকে ট্যাগ বলে, এবং এগুলা হচ্ছে H1 H2 H3 H4 পরিচিতি আগে। তো গাড়ি যখন আমরা ড্রাইভিং শিখি, শেখার আগে স্টিয়ারিং এর কি কাজ, ক্লাস কি, ব্রেক কোনটা, এগুলা তো তারপরে এগুলার কার্যক্রম শিখবো, আস্তে আস্তে আগে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হই। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের মানে এইচটিএমএল এর বেসিক। কারো কোনো কোয়েশ্চেন আছে বেসিকে? নাই। আচ্ছা, এইবার আসি টাইটেল থেকে। ক্লাস কি বড় হয়ে যাচ্ছে? আমি একটু বড় করতে হবে, ধৈর্য ধরে একটু থাকেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। টপিকটা তো ইন্টারেস্টিং না হলে তো আবার হারিয়ে ফেলবো, মানে পরে আবার ধরতে পারবো না। আচ্ছা, তো আচ্ছা আমি টাইটেল ট্যাগ পরে আসি। টাইটেল, এখানে টাইটেল আমার দুই রকমের আছে, আমি একটু ফার্স্ট যাব এখন। টাইটেল দুই রকমের কেন? টাইটেল একটা হবে আমার sorry, হুম, হুম,
রান। আচ্ছা, দিস ইজ মাই বডি টাইটেল TITTLE, আর দিস ইজ মাই হেড টাইটেল। এই টাইটেলটা সাধারণত আমরা দেখি উপরে ব্রাউজার ট্যাবের বারে, ব্রাউজার বার বলে এটাকে। ব্রাউজার বারের মধ্যে যে টাইটেলটা দেখি সেটা হচ্ছে হেড ট্যাগের টাইটেল। হেড ট্যাগের ভিতরে সিঙ্গেল টি এর টাইটেল যেটা আমরা দেখব সেটা হবে ব্রাউজার বারের অ্যাড্রেস বারের টাইটেল। অ্যাড্রেস বার, এটাকে আমরা কি বলি? অ্যাড্রেস বারের টাইটেল। আর বডির ভিতরে টাইটেলটা ডাবল টি দিয়া, ওটা হচ্ছে সিঙ্গেল টি দেওয়া। আর বডির ভিতরে যে টাইটেল লিখবো সবসময় ডাবল টি হয়, আর হেড ট্যাগের ভিতরে যেটা দেবো সিঙ্গেল টি, এই টাইটেলটা হবে আমাদের ব্রাউজার বার অ্যাড্রেস বারের টাইটেল। আচ্ছা, যেমন এক্সাম্পলে আসি, আমাদের এই পেজের টাইটেলটা কি আছে? হোম পেজ ফ্রিল্যান্সার সাকিব। জেমিনির কি আছে টাইটেল বার? জেমিনি। আর হোয়াটসঅ্যাপের কি আছে? হোয়াটসঅ্যাপ। তো ফেসবুকের কি আছে? ফেসবুকের আছে দেখেন ফেসবুক লগ ইন সাইন আপ, হ্যাঁ, ল্যান্ডিং পেজে। তো এই যে টাইটেলটা, এই টাইটেলটা হচ্ছে হেড ট্যাগের টাইটেল। এটা যখন আমরা বসাবো এবং এটা যখন সেভ করব তখন এই টাইটেলটা আমরা যাই লিখবো এই টাইটেলটা আসবে এই উপরে অ্যাড্রেস বারে। এটাই বলা হচ্ছে টাইটেল ট্যাগ। হেড ট্যাগের টাইটেল TITLE সিঙ্গেল টি, টাইটেল ট্যাগ। The title tag is a header title element. হেডার বা উপরের অংশকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে হেডার ইউজ করা হয়েছে। টাইটেল এলিমেন্ট ফ্রম এলিমেন্টস অন এলিমেন্টস ফর HTML tag. The title tag is a header title, উপরের অংশের টাইটেল, displaying the summary of your website content. ওয়েবসাইটের কন্টেন্টের সামারি থাকবে on the search engine result page. আচ্ছা, এই টাইটেলটা তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে থাকে। একটু আগে যে আমরা দেখলাম মোটা দাগে আমরা যদি কিছু খুঁজি, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ 2024 লেখার পরে একটু আগে যে বলেছিলাম মোটা দাগে, এটার নাম আছে আমি বলি নাই, তো এই মোটা দাগে যেটা লেখা থাকে সেটাই হচ্ছে টাইটেল। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের এই হেড ট্যাগের ভেতরে যে টাইটেল ট্যাগ আমরা দিব এবং এটা থাকবে সামারি অফ ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটের সামারি থাকবে যেটা কন্টেন্ট অফ দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তার মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে প্রথম লেখাটা মানুষ পড়ে সেটাই হচ্ছে ওই ওয়েবসাইটের টাইটেল। ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানে এই টাইটেলটা আমাদের সামারি হইতে হবে আমাদের মেইন ওয়েবসাইটে। ওকে, ফাইন। It also influences click-through rates and the most important factor of on-page SEO. Click-through rates মানে ক্লিকের মাধ্যমে কত ক্লিক হবে গুগল সার্চের মাধ্যমে। ওই যে বললাম আমি যেটা লিখছি সেই তথ্যটা আমি যদি পাওয়া যায় তাহলেই তো আমি ক্লিক করব। ক্লিক থ্রু রেটস মানে কত মানুষ, কত ট্রাফিক এই টাইটেল দেখে আপনার ওয়েবসাইটে আসতেছে, দিস ইজ কল্ড ক্লিক থ্রু রেটস। তার মানে এটাকে আমি যত বেশি অ্যাট্রাকটিভ করব, যত বেশি রিচ এবং ক্লিয়ার রাখবো, আমার এই টাইটেলটাকে ক্লিয়ার সুস্পষ্ট রাখবো, তত বেশি আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে, অর্গানিক ট্রাফিক আসবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অন পেজ এসইও। আচ্ছা, আমি তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি নাই, আমি এখানে বলতেছি অন পেজ এসইও। এসইও দুই টাইপের আছে, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এটা হচ্ছে টাইপ, ধরন। এর মধ্যে আরেকটা হচ্ছে এসইও। আমরা যেহেতু হোয়াইট হ্যাট এসইও করব সেটার মধ্যে দুই ভাগে বিভক্ত। এসইওটা হোয়াইট হ্যাট এসইওটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা,
অন পেজ এসইও কি? পেজ, অন পেজ, পেজের সংজ্ঞা কি? HTML এর ডকুমেন্টের মাধ্যমে যে পেজ তৈরি হয় তাকে ওয়েব পেজ বলে। তার মানে ওয়েব পেজের মধ্যে আমি যে এসইও ইমপ্লিমেন্ট করব, গুগল প্রদত্ত যে নিয়মগুলো প্রয়োগ করব, অন পেজ মানে যে পেজ তৈরি করতেছি, হোক এটা হোম পেজ, হোক এটা ব্লগ পেজ, হোক এটা কন্টাক্ট আস পেজ, ওই পেজের ভেতরে আমি যে এসইও টেকনিক ইমপ্লিমেন্ট করব সেগুলাকে অন পেজ এসইও বলে। আচ্ছা, গুড। আর অফ পেজ এসইও তাহলে কি? পেজের বাইরে, পেজের বাইরে মানে ফেসবুকে গিয়ে, টুইটারে গিয়ে, ইনস্টাগ্রামে গিয়ে, ইউটিউবে গিয়া আমি যদি এই ফ্রিল্যান্সার সাকিব সম্পর্কে কিছু বলি এবং ওই যে লিংক বলি, তুমি যদি ফ্রিল্যান্সার সাকির ওয়েবসাইটে যাইতে চাও এখানে ক্লিক করো। আচ্ছা, ওইখানে ইউটিউবে বা ফেসবুকে ক্লিক করে যখন এই ওয়েবসাইটে আসবে একটা লিংকের মাধ্যমে, তাকে অফ পেজ এসইও বলে। মানে ওটা একটা এক্সাম্পল ছিল। ওয়েব পেজের বাইরে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য যে টেকনিক গুলা ইমপ্লিমেন্ট করব সেটাকে অফ পেজ এসইও বলে। আর অন পেজ এসইও হইল পেজের ভেতরে, প্রত্যেকটা পেজের মধ্যে সার্চ ইঞ্জিন প্রদত্ত যে নিয়মগুলো আমি ইমপ্লিমেন্ট করব সেগুলোকে অন পেজ এসইও বলে। আর কোনো কোয়েশ্চেন? কথাগুলো শুনবেন, রেকর্ড কথাগুলা, তাহলে মাথায় আরো ঢুকবে। আচ্ছা, এই জন্যই it is also influences click-through rates and it's the most important factor on page SEO. Search engine display the first 55 to 65 characters of the title tag. তার মানে সার্চ ইঞ্জিনে যখন আমরা সার্চ করি কোনো কিছু, তখন 55 to 65 ক্যারেক্টার শো করে। কোথায়? এইখানে। আমি একটু গণি, হ্যাঁ, ডোন্ট টেক মি রং। 1 2 3 4 5 স্পেস সহ কিন্তু কাউন্ট হয়। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47। হ্যাঁ, এখন দেখেন এইখানে আসার পরে এটা ব্রেক হয়ে গেছে, ডট ডট ডট। অ্যাকচুয়ালি 70 কাউন্ট হয়। আপনি কাউন্ট দিয়ে দেখবেন। সেফ জোন হচ্ছে আপনাদের জন্য আমি যে অ্যাডভাইস দিব 65 55 টু নট 65 70। আপনাদের জন্য 70 সেফ জোন। 70 ক্যারেক্টারস নট ওয়ার্ড। আপনার টাইটেল আপনি সব সময়, আচ্ছা, প্রথম ডিসপ্লে যেটা ডিসপ্লে করবে আমরা মনে রাখবো 55 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে টাইটেল ট্যাগটা আমাদেরকে লিখতে হবে। আরো কি থাকতে হবে? আমি যে নিশ অথবা যে ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি তার লোকেশনের নাম থাকতে পারে, ইট ডিপেন্ডস। আমি এখন যে কন্ডিশন গুলা বলবো ইট ডিপেন্ডস তার বিজনেস নেচার অনুযায়ী। ডোমেইনের নেম থাকতে পারে, অথবা লোকেশনের নেম থাকতে পারে, অথবা তার সার্ভিস অথবা প্রোডাক্টের নাম থাকতে পারে, অথবা মেইন কিওয়ার্ড থাকতে পারে, অথবা সম্মিলিত সব থাকতে পারে। আই এম নট ট্রাইং টু কনফিউজ ইউ। ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝলে হয়ে যাবে। তার বিজনেসটা কি, তার টার্গেট পিপল কারা, এইটার উপর ভিত্তি করে আপনি এই জিনিসটাকে ইউটিলাইজ করবেন। কত থেকে কত ক্যারেক্টারের মধ্যে? 55 টু 70 ক্যারেক্টারের মধ্যে। সেফ জোন, অনেকে 75 বলে, বাট আমি আপনাদেরকে সেফ জোনে রাখতেছি। কি কি থাকতে পারে? তার বিজনেস, সার্ভিস অথবা প্রোডাক্টের নাম থাকতে পারে, তার মেইন কিওয়ার্ড থাকতে পারে। মেইন কিওয়ার্ড কিভাবে বের করতে হয় আমরা পরে জানবো। অথবা তার লোকেশনের নাম থাকতে পারে, অথবা তার ডোমেইন নেম থাকতে পারে, অথবা এই দুই যে অথবা অথবা বললাম, যে টার্মস গুলো বললাম, এই টার্ম গুলো থেকে 2-3টা আপনি রাখতে পারেন। ইট ডিপেন্ডস। কিসের উপরে ডিপেন্ড করবে?
তার বিজনেসটা কি, তার টার্গেট পিপল কি, তার প্রোডাক্ট ও সার্ভিসটা কি, এই তিনটা জিনিস যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এই অথবা গুলোকে ডিফাইন করতে পারবেন যে হ্যাঁ আপনি কিসের জন্য টাইটেলটা লিখবেন, কার জন্য লিখবেন, আপনার টার্গেট কি, আপনার মেইন কিওয়ার্ড কি। কিওয়ার্ড এই জিনিসটা সার্চ ইঞ্জিন ডিসপ্লে দ্য ফার্স্ট 55 to 70 ক্যারেক্টারস অফ দ্য ট্যাগ টাইটেল। আমি টাইটেলটা কিভাবে লিখবেন এটার একটা হিন্টস দিয়ে দিলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? খুব কঠিন মনে হচ্ছে? সবাই যদি এত সাইলেন্ট থাকেন আমি ভয় পাই যাই। না ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। আর সবাই কি বুঝতে পারছেন? 2 জন 3 জন বললে তো হবে না, বাকিরা চুপ যদি থাকেন আমি ভয় পাই যদি না বলেন যে না হ্যাঁ ঠিক আছে। আসলে ভাই এখন কি হচ্ছে, আমরা সবাই মানে বর্তমানে কি হয় যে রেকর্ড ভিডিওর জন্য নির্ভরশীল হয়ে গিয়েছি, তো এখন যা শুনছি পরে আবার শুনে নিব, সেই আচ্ছা, জন্য আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই ছিল টিপস টাইটেল ট্যাগ লেখার জন্য, যদিও এগুলো আরো পরে আরো আসবে, বাট আমি প্রথমেই বলে দিলাম মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ। ওই মেটা ট্যাগের টাইটেল লিখবো, মেটা ডেসক্রিপশন ট্যাগের গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু ওই যে আমি একটু আগে বলেছিলাম হেড ট্যাগের ভিতরে গুরুত্বপূর্ণ অংশ বসে, সার্চ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাইটেল, TITLE সিঙ্গেল টি, তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে মেটা কিওয়ার্ড। এই তিনটা এসইও এর গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ ট্যাগ হেড ট্যাগের ভেতরে বসে। মেটা ডেসক্রিপশন কিভাবে আমরা লিখবো? মেটা ডেসক্রিপশন লিখতে হবে, এ মেটা ডেসক্রিপশন ইজ এ ব্রিফ ডেসক্রিপশন, সংক্ষিপ্ত বিবরণ that summarizes the content, summarizes the content। the content বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? এন্টায়ার ওয়েবসাইটের কন্টেন্টকে ইঙ্গিত করা হয়েছে। আরো একটু ন্যারো করি, ইজি করি আপনার জন্য। আপনি যে পেজের জন্য মেটা ডেসক্রিপশন লিখতেছেন ওই পেজের কন্টেন্টকে ইঙ্গিত করা হয়েছে দ্যাট কন্টেন্ট বলে। মানে আচ্ছা, তাহলে বিষয়টা আরেকটু সহজ হইল। আমি যদি হোম পেজের জন্য এসইও করি, টাইটেল লিখি, মেটা ডেসক্রিপশন লিখি, তাহলে হোম পেজের সামারি লিখলেই হবে। কোথায়? আমার হোম পেজের মেটা ডেসক্রিপশনের মধ্যে। এখন ক্লিয়ার না অনেকটা বিষয়টা? আচ্ছা, দ্যাট কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে যে পেজের জন্য আমি এই মেটা ডেসক্রিপশনটা লিখতেছি সেই পেজের কন্টেন্টের সংক্ষিপ্ত বিবরণ হবে আমার সেই মেটা ডেসক্রিপশনের ভিতরে। দে আর অলসো ডিসপ্লেড অন দা সার্চ ইঞ্জিন পেজ রেজাল্ট। তাই নাকি? এখানে বলতেছে এই মেটা ডেসক্রিপশনটা নাকি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখায়। কোন জায়গায় দেখায় আমরা একটু দেখি। এই যে মোটা দাগে যেটা লেখা, তার নিচে যে লেখাগুলা দেখতেছেন সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো দিস টু ইনফরমেশন ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তার মানে মোটা দাগে লেখার নিচে যেটা লেখা আছে, না এটা মে 2 কেন দেখাচ্ছে? এটা এই মে 2 তে সে ডিসপ্লে করা শুরু করছে। যাই হোক, বেস্ট মে 2024 এইটা হচ্ছে সেই ডেসক্রিপশন কার? এই ওয়েবসাইটের coursecori.com এর বেস্ট। এটা হচ্ছে সেই মেটা ডেসক্রিপশন, আর মোটা দাগে লেখাটা হচ্ছে হেড ট্যাগের টাইটেল। এই জন্যই বলছে দে আর অলসো ডিসপ্লেড অন দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। রেজাল্ট পেজ কোনটা? আমরা যেটাকে সার্চ করতেছি, খুঁজতেছি, এই যে তথ্যগুলো দেখাচ্ছে এটাকে আমরা বলি রেজাল্ট পেজ। ওকে, ইন কম্পারিজন টু দ্য টাইটেল ট্যাগ। আচ্ছা, যদি আমরা টাইটেল ট্যাগের সঙ্গে এই মেটা ডেসক্রিপশনের কম্পেয়ার করি, পার্থক্য তুলনা করি, এ মেটা ডেসক্রিপশন গিভস users more understanding of that your web page is about, what your web page is about। মানে টাইটেল ট্যাগটা তো অনেক সংক্ষিপ্ত, সেই সংক্ষিপ্ত বিবরণের আরো কিছু বিস্তারিত, ওয়েবসাইটটা আসলে কি, কিসের উপরে নির্ভর, কি তার সার্ভিস, কি তার প্রোডাক্ট,
কি তার বিষয়বস্তু, এই বিষয়গুলা আরো একটু মোটামুটি বিস্তারিত বোঝার জন্য মেটা ডেসক্রিপশনটা ব্যবহার করা হয়। আমি শুধু টাইটেল ট্যাগটা, কিন্তু আমি যখন কোনো কিছু সার্চ দেই, আপনি যখন কোনো কিছু সার্চ দেন, সার্চ দিয়ে কিন্তু সর্বপ্রথম আপনি টাইটেলটা পড়েন। থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার ব্রেন কি করে, প্রথমে মোটা দাগে যেটা লেখা আছে ওটা পড়ে, পড়ার পরে অনেক সময় ওটাতে ক্লিক করেই চলে যায়। আবার যারা একটু বেশি কেয়ারফুল তারা নিচের অংশটাও পড়ি। মানে এই টাইটেলটার আরো বিস্তারিত তথ্য আমার ডেসক্রিপশনে দেয়। বাট হ্যাঁ, আপনি টাইটেল লিখবেন একটা আর ডেসক্রিপশন লিখবেন যেটার সঙ্গে রাত দিন পার্থক্য নো, এটা মনে রাখবেন। আমরা এইগুলা করব টাইটেলের সঙ্গে আমার ডেসক্রিপশনের মিল আছে কিনা। এবং আমি বলতেছি আমার টাইটেলের সঙ্গে, মানে টাইটেলের বিস্তারিত বিবরণ হচ্ছে মেটা ডেসক্রিপশন, আরো সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে পুরা এন্টায়ার পেজের সংক্ষিপ্ত বিবরণ। টাইটেলের একটু বড় বর্ণনা হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর পুরা পেজের সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো দুইটাকে মিলাইয়া আমার কত ক্যারেক্টার বা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটাতেও আমি আসতেছি। তো এই হচ্ছে আমার মেটা ডেসক্রিপশনের বর্ণনা। Header tag. Header tag helps. Header tags helps identify headings. Header tag কোনটা? H1, H2, H3, H4. Helps to identify the headings and subheadings of your content. মানে আমি যা লিখবো, হেডিং ট্যাগ, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ আমাকে ডিফাইন করে আমার কন্টেন্টের identify heading and subheadings of your content. কাকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে? এখানে কার কথা বলা হচ্ছে? সার্চ ইঞ্জিনের কথা বলা হচ্ছে। সার্চ ইঞ্জিন আইডেন্টিফাই করে H1, H2 ট্যাগের মাধ্যমে। The hierarchy of your header tags goes from H1 to H6. মানে হায়ারার্কিটা কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, আমি কখনোই H2 আগে ব্যবহার করব না H1 ব্যবহার না করে, এটাকে হচ্ছে হায়ারার্কি মেইনটেইন করা। আমি কখনোই H3 ব্যবহার করব না H2 ব্যবহার না করে। আমি যদি H1 ব্যবহার করি তারপরে আমি H2 ব্যবহার করব। তবে হ্যাঁ, যদি আমার প্রয়োজন হয় H3টাও H2 ব্যবহার করার পরেই করব, আগে H2 করতে হবে। আমি যদি বলি না আমি H1 আর H3 করব, নো, ইউ ক্যানট। আপনাকে এটা মেনটেন করতে হবে। আপনি যদি H1 ব্যবহার করেন, ইমিডিয়েট পরে H2 ব্যবহার করতে হবে। আপনার ইচ্ছা মতো করলে হবে না। দিস ইজ দ্য কনভেনশন অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে ফলো করলে আপনার হোয়াইট এসি হবে। আপনি মনে করলেন না আমার মন চাইতেছে না, আমি H2 ব্যবহার করবো না, এটা আমার ইচ্ছা, নো 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 নো, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আপনি H1 ব্যবহার করলে আপনাকে H2 ব্যবহার করতেই হবে, তারপরে আপনি H3 ব্যবহার করেন। এটাই হচ্ছে নিয়ম। H2 tag is the subheading of H1 and so on. এইভাবে 6 পর্যন্ত আছে। ইন্টারনাল লিঙ্কিং, আমি একটু আগে বলেছিলাম লিঙ্কিং এর দুইটা প্রকার আছে, কিছু প্রকার আছে। আচ্ছা, কিছু প্রকারের মধ্যে আরো মানে একটাতে আসি। লিঙ্ক দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, আরেকটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। আরো কিছু আছে, এগুলো পরে আলোচনা করব। আজকে ইন্টারনাল আর এক্সটার্নাল নিয়ে একটু কথা বলি। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে লিঙ্কিং গুলো আমি করব সেগুলোকে বলা হবে ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল হচ্ছে আমার ওয়েবসাইটের বাইরে যদি কোনো লিঙ্ক থাকে, মানে এই লিঙ্কটা হইতে পারে আমার ওয়েবসাইট থেকে ফেসবুকে, ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে, এই ধরনের লিঙ্কিং কে এক্সটার্নাল লিঙ্কিং বলে। ইন্টারনাল হচ্ছে
আমার ওয়েবসাইটের ভেতরে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে লিঙ্কিং গুলো হবে এগুলো হবে ইন্টারনাল, ওয়েবসাইটের ভেতরে, ওয়েবসাইটের মধ্যে। আর আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ওই ধরনের লিঙ্ক গুলাকে বলবো আমরা ইন্টারনাল লিঙ্কিং। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, keyword uses a search engine crawls a website using neural language processing NLP. আচ্ছা, সার্চ ইঞ্জিন ক্রলস, ক্রলসটা কি? ক্রলসটা হচ্ছে ক্রলিং করা। আচ্ছা, আর যারা ক্রলস করে তাদেরকে বলা হয় ক্রলার, অথবা আচ্ছা এটাকে ক্রলারও বলতে পারি, এটাকে স্পাইডারও বলতে পারি, যেটাকে আমি সিলেক্ট করে রাখছি, এটাকে আমি একটা প্রোগ্রামও বলতে পারি। এই প্রোগ্রাম, এই ক্রলার অথবা এই স্পাইডারের কাজ কি? এই ক্রলার, এই স্পাইডারের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া, গিয়ে বিভিন্ন ওয়েবসাইটের টাইটেলকে নেওয়া, তারপরে মেটা টাইটেলকে নেওয়া, মেটা ডেসক্রিপশন নেওয়া, মেটা কিওয়ার্ড নেওয়া, এবং ওয়েবসাইটের কন্টেন্ট গুলাকে নিয়ে গুগলে গিয়ে এগুলাকে র্যাঙ্ক দেওয়া। এই যে আমরা সার্চ দেই, সার্চের পরে কোনটাকে কি র্যাঙ্ক দিতে হবে, এই ফ্যাক্টর গুলা গুগল জানে কিভাবে কি করতে হবে, বাট আমাদেরকে কিছু ধারণা দিয়ে দিয়েছে, সেই ধারণাগুলো ফলো করে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করি। আচ্ছা, আর নরমালি এইটা কিভাবে ইউজ করা হয়? নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাকে এনএলপি বলে। এনএলপি হেল্পস সার্চ ইঞ্জিন লুক ফর কন্টেন্ট এন্ড কিওয়ার্ডস। মানে এনএলপিটা হেল্প করে কি করার জন্য? কন্টেন্ট এবং কিওয়ার্ডস কি কি আছে এই এনএলপি সার্চ ইঞ্জিনটা হেল্প করে। এই মানে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সার্চ ইঞ্জিন কাজ করে, এটা হচ্ছে নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। But now it is moving to SGE, Google Search Generative Experience, Search Generative Experience, which is SGE, is an AI-powered search model that uses generative AI to provide users with quick answers to complex questions. মানে আসলে আমরা গুগলে যা খুঁজি সেগুলা কিন্তু এক একটা কোয়েশ্চেন আকারে এই গুগল এখন দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা তো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কোয়েশ্চেন। আমি খুঁজতেছি কাকে? যে কোর্সটা বাংলাদেশের মধ্যে আছে এবং লেটেস্ট কোর্স 2024 সালের কোর্স। কিসের উপরে কোর্সটা? ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্সটা। ফাইন, ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্সটা আমি খুঁজতেছি। দিস ইজ গুগল টেকিং অ্যাজ এ কোয়েশ্চেন। দ্যাটস ওয়াই গুগল নতুন একটা SGE মানে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স ইজ অ্যান AI পাওয়ার্ড, মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট একটা টার্ম, সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স, সার্চ মডেল that uses generative AI to provide users with quick answer to complex questions. মানে খুব দ্রুত সহজ আনসার দিতে পারে কঠিনতম কঠিন কোয়েশ্চেনের। এই জন্য গুগল এটাকে লেটেস্ট, এখনো এটা বিটা আকারে, SG is currently in beta now, in the beta phase and is available through Search Lab. সার্চ ল্যাবের মাধ্যমে এটা অ্যাভেলেবল এবং এটা এখন ফুললি রোল আউট করতেছে এই মান্থে, মে মাসে এটা ফুললি, এপ্রিল মে মাসে এটা ফুললি রোল আউট করবে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটা গুগলের সবচেয়ে বড় একটা মানে বিগত দশকে বা টোটাল মানে গুগলের এন্টায়ার মানে গুগলের জন্ম, সার্চ ইঞ্জিনের জন্মের পর থেকে এটা খুব বড় মেজর একটা ইমপ্লিমেন্টেশন গুগলের, যে গুগল সার্চের জন্য AI পাওয়ার্ড সার্চ মডেল যে মডেলটাকে তৈরি করছে এটা AI পাওয়ার্ড, এই AI-টাকে ইমপ্লিমেন্ট করছে। SGE currently in beta version. For example, if your website is about digital marketing, যদি আপনার ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে হয় and you have used only the keyword digital marketing in it, যদি তুমি একটা কিওয়ার্ড ব্যবহার করে থাকো যেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, then the chances of your rank high for this keyword, তাহলে তোমার অনেক সুযোগ আছে এই কিওয়ার্ডটা দিয়ে তুমি র্যাঙ্ক করার। কোথায়? গুগল সার্চ ইঞ্জিনে। It is important to add related keywords such as type of digital marketing, মানে type of digital marketing and digital marketing,
তার মানে এটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। একটা আমরা জানলাম কিওয়ার্ড, এখন আমরা নতুন একটা টার্ম জানলাম, আরো একটা কিওয়ার্ড আছে যাকে বলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। ফাইন, আমি যদি একটা কিওয়ার্ড সিলেক্ট করি, আমার ওয়েবসাইটটা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং তথ্য উপাত্ত সম্পর্কে হয়, তাহলে ডিজিটাল মার্কেটিংটা আমার একটা কিওয়ার্ড, এবং আমার রিলেটেড মানে সম্পৃক্ত, রিলেটেড কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত কিওয়ার্ডও থাকবে। আমার কিওয়ার্ডের সঙ্গে মেইন কিওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত কিওয়ার্ডও থাকবে। আর এটা একটা এক্সাম্পল যদি বলি ডিজিটাল মার্কেটিং, তাহলে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত কিওয়ার্ড কি হইতে পারে? টাইপ অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই সম্পর্কযুক্ত কিওয়ার্ড আরো কিভাবে রিসার্চ করতে হয়, বের করতে হয় আমরা জানবো। স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং, এটাও একটা আরেকটা সম্পর্কযুক্ত কিওয়ার্ড, স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং আমি বলে ফেলি, না হলে আমার রাতে ঘুম হবে না আসলে এই কথাটা যদি না বলি। ডিজিটাল মার্কেটিং ইজ এ শর্ট টেল কিওয়ার্ড, স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং ইজ এ লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ডের আরো একটু ইন ডেপথে আসলাম, যেগুলা বড় আসি গুগলের। এই যে আমি একটু আগে বললাম এটা একটা বড় কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি হয়, এটা কেন লং টেল কিওয়ার্ড? লম্বা লেস যুক্ত, লং টেল মানে হচ্ছে লম্বা লেস বিশিষ্ট কিওয়ার্ড। আসলে এটা হাস্যকর শোনাইলেও বিষয়টা এই ক্ষেত্রে লম্বা লেস বিশিষ্ট না, মানে এটা বড় কিওয়ার্ড, এই জন্য এটাকে লং টেল কিওয়ার্ড বলা হয়। আর আমি যদি বলি দিস ইজ আ শর্ট টেল কিওয়ার্ড, এটাকে শর্ট টেল মানে ছোট আকৃতির কিওয়ার্ড বলা হয়। আমরা কিভাবে বুঝবো কোনটা লং টেল আর কোনটা শর্ট টেল? লং টেল দুই ওয়ার্ডের অথবা দুই ওয়ার্ডের কমে যেগুলা হবে সেগুলা হবে শর্ট টেল কিওয়ার্ড। তিন ওয়ার্ডের চেয়ে বেশি যেগুলা হবে, ওয়ার্ড তিনের অধিক যে ওয়ার্ডের তিনের চেয়ে অধিক সম্পন্ন যে কিওয়ার্ড গুলা তৈরি হবে সেগুলাকে লং টেল কিওয়ার্ড বলবো। আর 2 এবং 2 এর চেয়ে সংক্ষিপ্ত ওয়ার্ডে যে কিওয়ার্ড তৈরি হবে সেগুলাকে শর্ট টেল কিওয়ার্ড বলবো। ডান। আচ্ছা, তো স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং ইজ এ লং টেল কিওয়ার্ড। তার মানে এখানে বেশ কিছু জিনিস আছে, খুব বেশি কিছু না, ছোট ছোট কয়েকটা পয়েন্ট আছে যেগুলা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের খুব গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, 4টা শব্দ মাত্র, 4টা টার্ম মাত্র, খুব বেশি কঠিন কিছু না। প্রথমবার শুনছেন তো এই জন্য মনে হচ্ছে আজকে ওভারলোড হয়ে গেছি, আর পারতেছি না, ছাইরা দেন, আজকে শেষ করেন স্যার, আর পারতেছি না ভাই। না, এরকম কিচ্ছু না। 4টা টার্ম, কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। সিম্পল, শেষ করে ফেলছি। এই দুইটা জিনিস বলে শেষ করে ফেলবো। সাইট ম্যাপস। A sitemap is a way of organizing a website to help both users and search engine understand the structure of a website. এটা একটা, আচ্ছা, সাইট ম্যাপের আগে আমরা জানি ম্যাপ কি। আমি যদি আজকে মনে করেন ঢাকা শহরে প্রথম যাই, অ্যাজ অ্যান এক্সাম্পল, আমার কাছে যদি একটা ম্যাপ থাকে ঢাকা শহরের, মিরপুর এখানে, 10 এখানে, 11 এখানে, 13 এখানে, 1 এখানে, ধানমন্ডি এখানে, গুলশান এখানে, আমি যদি ঘুরে বেড়াইতে চাই, আমার কাছে যদি একটা ম্যাপ থাকে, আমি দেখে দেখে সুন্দর করে ট্রান্সপোর্টে নিজে নিজে জিনিসটা আমার জন্য ইজি হবে, এবং আমি জানবো কোনটা কোন জায়গায়, কোনটা কাছে, কোনটা দূরে। তো ওয়েবসাইটের মধ্যে একটা ম্যাপ থাকে। কার জন্য থাকে এই ম্যাপটা? ওই যে ক্রলার, একটু আগে পরিচয় দিলাম, প্রোগ্রাম হতে পারে, ক্রলার বলতে পারি, অথবা স্পাইডার বলতে পারি, তাদের জন্য। কারণ তারা তো প্রথমবার ওয়েবসাইটে আসে। যখন আমরা গুগলে সাবমিট করি, হ্যাঁ মামা আমি তুমি যে নিয়ম বলছিলা গুগল মামা, তোমার সেই নিয়ম ফলো কইরা একদম ওয়াইটেড এসইও কইরা আমি সব রেডি করছি, এই নাও সাইট, তুমি আমাকে একটা ভালো র্যাঙ্ক দাও মামা প্লিজ। ওকে ভাই, না একটু দাঁড়াও, নিয়ম আছে, তুমি তো খালি রিকোয়েস্ট করলে হবে না, তুমি আগে সাবমিট করো তোমার ওয়েবসাইটের ইউআরএলটা, আমি একটু গবেষণা করি তুমি সব নিয়ম ফলো করছো কিনা,
তোমাকে জানাবো ভাই না, তুমি এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে, ওই যে যাবো মামার কাছে কোথায় গিয়ে করতে হবে আমরা শিখছিলাম 3 নাম্বার ক্লাসে। ওইটাকে একটা টুল বলে, সেই টুলটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল, ফরমালি গুগল ওয়েব মাস্টার। মনে পড়ে 3 নাম্বার না 2 নাম্বার ক্লাসে জানি এটা নিয়ে আলোচনা করেছিলাম, টুলস যখন দেখাইছিলাম। গুগলের একটা টুল গুগল সার্চ কনসোল, যেখানে গিয়ে বলবো মামা আমার সার্চ ইঞ্জিনের তোমার যা যা নিয়ম আছে সব রেডি করছি, এখন রাখো, আমার একটু র্যাঙ্ক দাও। তখন মামা বলবে ঠিক আছে তুমি সার্চ কনসোলে যাও, ওই টুলের আন্ডারে লগ ইন করো, লগ ইন করে সাবমিট করো, তোমার জানানো হবে, তুমি এখন চলে যাও ভাই না। তো এই হচ্ছে প্রসেস। তো আমি যখন সার্চ কনসোলে যাব, এটা একটা টুল যেখানে আমার নিয়মগুলো ফলো করার পরে আমি সাবমিট করব। তো এই কথাই এখানে বলা হয়েছে, সাবমিট করার পরে গুগল থেকে স্পাইডার আসবে, একটা প্রোগ্রাম আসবে অথবা ক্রলার আসবে, এসে robots.txt আসবে, আসার পরে একটা জায়গায় যাবে। সেই জায়গা একটা স্পেসিফিক জায়গা আছে যে হচ্ছে আপনার ওয়েবসাইটের দারোয়ান। সেই দারোয়ানটা সবসময় লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, শক্ত মোটা লাঠি। কে আসলো আর কে গেল, খুব স্ট্রিক্ট, পাস ছাড়া কার্ড ছাড়া সে ঢুকতে দেয় না। সেই দারোয়ান বলবে তুমি কে, ক্রলার বলবে ভয়ে ভয়ে আমি তো গুগল মামা পাঠাইছেন, এই যে এই ওয়েবসাইটের ডোমেইনটা সাবমিট করা হয়েছিল, এখন আমি এটা একটু দেখতে আসছি যে এটার কন্টেন্ট কি 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 বিষয়, তাকে আমার একটু র্যাঙ্ক দিতে হবে, গুগল মামা আমারে পাঠাইছে, ওয়েট তোমার পাস দেখাও আগে। তখন সে বলবে এই যে পাস, এখন আমি কি যাইতে পারবো কিনা। দারোয়ান বলবে ওয়েট এখনো সময় হয় নাই, দাঁড়াও আমি একটু খোঁজ খবর নেই, তুমি যে গুগল থেকে আসছো তোমার পারমিশন আছে কিনা আমার ওয়েবসাইটে ক্রল করার, আমার মালিক এই পারমিশন দিছে কিনা। আচ্ছা এটার কিন্তু এইভাবে পারমিশন দেওয়া হয়, আমি কাকে কাকে আমার ওয়েবসাইট ক্রল করার সুযোগ দিচ্ছি বা ইন্ডেক্স করতেছি, কারণ অনেক সার্চ ইঞ্জিন আছে, বিং আছে, গুগল আছে, তো এটা আবার ডিফাইন করে দেওয়া যায়। এই জন্য দারোয়ান এত স্ট্রিক্ট। দারোয়ান বলবে যখন চেক করবে তার একটা লিস্ট থাকবে দারোয়ানের কাছে, সেই লিস্ট কি বলে এটা পরে জানবো আমরা আগামী ক্লাসে। সে লিস্ট চেক করে দেখবে হ্যাঁ না গুগল মামার তো এলাও, তখন সে খুব আদর করে বলবে আরে আসো আসো আমার রুমে বসো, চা খাওয়াবে, ক্রোলারকে ওই প্রোগ্রামকে ওই দারোয়ান ভাই চা খাওয়াবে, খাওয়ায় বলবে মামা এই নাও, এই হচ্ছে ম্যাপ, তুমি এখন চলে যাও, তুমি তো নতুন প্রথমবার, এই ম্যাপটা নাও, তোমাকে সহযোগিতা করবে কোন সাইট কোন পেজ কোন জায়গায় আছে, কোনটা কার সঙ্গে লিংক আছে, তুমি এই ম্যাপ দেখে বুঝতে পারবা। তখন একটা ম্যাপ ওই ক্রোলারের হাতে আপনার ওয়েবসাইটের দারোয়ান উঠায় দেয়, দেওয়ার পরে সে চলে যায় নাচতে নাচতে, কারণ তার তো এখন নতুন জায়গা হইলেও তার কাছে ম্যাপ আছে, সে সব পেজ ঘুরবে, সবগুলা পেজে যাবে, গিয়ে কোন জায়গায় কোন পেজে কি কন্টেন্ট দিয়ে দিচ্ছেন কি ছবি আছে সবকিছু কালেক্ট করে নাচতে নাচতে বস্তার ভিতর ভরে সে চলে যাবে গুগল মামার কাছে, বলবে মামা আমি চলে আসছি, এই যে আপনার বাইকনা যে ওয়েবসাইট তার অন্ত খুব কঠিন, ঢুকতেই দেয় না প্রথমে, তারপরে এটা সাবমিট করবে, আস্তে ধীরে আপনার র্যাঙ্ক আসবে। আচ্ছা এই হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপের বিস্তারিত ফিজিক্যাল বিষয়বস্তু আমরা পরে বুঝবো। দেয়ার আর 2 টাইপস অফ সাইট ম্যাপ, 2 ধরনের সাইট ম্যাপ আছে, একটা হচ্ছে HTML সাইট ম্যাপ আর একটা হচ্ছে XML সাইট ম্যাপ, ডিজাইন ফর ক্রলার্স। মানে আচ্ছা আমার বাড়ি হচ্ছে চিটাগং, চিটাগং এর একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সো চিটাগং এ যারা বসবাস করে তারা সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করে, শুধু চিটাগং এর না, এক একটা জেলা যারা তারা নর্মালি ভাষায় বা ওই এলাকার মধ্যে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো 2 ধরনের সাইট ম্যাপ আছে, ওই আপনার বাসার দারোয়ান যখন আপনার ওয়েবসাইটের দারোয়ান যখন এই ক্রলারকে সাইট ম্যাপ দিবে তখন সে যে ভাষায় বুঝে তার ভাষায় একটা সাইট ম্যাপ আছে, সেটাকে বলে XML। আর আমরা আমাদের জন্য ডিজাইন ফর হিউম্যানস, আমরা যারা আছি ডিজিটাল মার্কেটার তাদের জন্য HTML, আমরা যাতে ভালোভাবে বুঝতে পারি সহজে বুঝতে পারি, এই 2 টাইপের সাইট ম্যাপ আছে। দুইটা দুইজনের জন্য, একটা হচ্ছে গুগল মামার পাঠানো ক্রলার্স এর, আরেকটা হচ্ছে আমরা আমাদের জন্য, এই 2 টাইপের সাইট ম্যাপ আছে। শেষ আজকে।